ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম এবং সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। দিনের বাছাইকৃত সংবাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি। শুরুতে হারুনুর রশিদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে সংবাদটি দিয়ে শুরু করতে চাই, আমি যদি ধরি মামুনুল থেকে নজরুল, আমি পুরো নাম বললাম না, জামায়াতে ইসলামের যিনি এমপি। আমার বিষয়টি হচ্ছে যে পরিণত দুজন মানুষ কি করবেন এটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু যারা রাজনীতিবিদ এবং যারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, কিংবা জামায়াতে ইসলামী সবসময় প্রেম যৌনতার বিরুদ্ধে কথা বলেন, আবার জামায়াতের অনেকেই তাদের এই অপবাদ নিয়ে তাদের ধরা খেতে হয়। পুরো বিষয়টিকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেভাবে উত্থাপন করলেন আমি বিষয়টা ঠিক সেভাবে দেখি না। ধরেন, জামায়াত ইসলামী একটি ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল, বা তারা ইসলামকে তাদের রাজনীতির ভিত্তি মনে করে, এটা তাদের একটা জায়গা, এবং তারা আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। কিন্তু আমি কিন্তু বিবেচনা করি একটি রাজনৈতিক দল হিসেবে, সেভাবেই আমি তার দিকটা দেখবো। আমি এত তীব্র, আপনি যে ল্যাঙ্গুয়েজে শুরু করেছেন, আমি অত তীব্রতার দিকে ধাবিত হই না। জামায়াত ইসলামী গাজী নজরুল ইসলামকে অলরেডি বহিষ্কার করেছে দল থেকে। পরবর্তী প্রক্রিয়াগুলো এখন আমরা খেয়াল করব, তার সংসদে কি হবে না হবে। কিন্তু সেটি আমরা এক্সপেক্ট করি না যে একজন সংসদ সদস্যের ক্ষেত্রে এই ঘটনা ঘটবে। কিন্তু বাংলাদেশে এই ঘটনা এই প্রথম না। আপনার নিশ্চয়ই মুরাদ হাসানের কথা মনে আছে, এবং আরো ধরেন অন্য দলের রাজনৈতিক নেতাদেরও কারুর আবার ভিডিও না হলেও অডিও ভাইরাল হয়েছে। সুতরাং আমি সেইভাবেই বিবেচনা করি। আমি জামায়াতকে বিচ্ছিন্নভাবে এখানে দেখতে চাই না, এবং তাকে এককভাবে আমি আলাদাভাবে বিশ্লেষণ করতে চাই না। আপনার যেহেতু কথাটা আপনি বলছেন যে যেহেতু জামায়াত ইসলামী, ইসলাম তো মানুষের কল্যাণের কথা বলে, সৎ চরিত্রের কথা বলে, সততার কথা বলে, আপনি বোধহয় সেই জায়গা থেকে কথাগুলো বলছেন। কিন্তু আমি দল হিসেবে জামায়াতও তাই বলে, এবং এসবের যে কোনো নারী ইস্যুতে তারা সবসময় নারীদের দূরে রেখে কথা বলে, পর্দা দিয়ে কথা বলে, আবার তাদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে। কিন্তু আমি কিন্তু জামায়াতকে ইসলাম হিসেবে দেখি না। আমি বারবারই বলছি, জামায়াতকে একটি রাজনৈতিক দল হিসেবেই দেখেছি। আপনি যদি মোহাম্মদ আলী জিন্নাহর কথা ধরেন, তিনি তো মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, এবং তাই বলে, আমি পাকিস্তানের কথা বলছি, তাই বলে তার মধ্যে যদি আপনি ইসলাম খুঁজতে যান তাহলে কিন্তু ভুল করবেন। এই জায়গাটা আমি বারবার বলছি। আপনার জায়গাটা আমি বুঝতে পেরেছি, যে যেহেতু আমি এ কারণে 8-10টা রাজনৈতিক দলের মতোই আমি জামাতকে দেখি, এখন না, আমি বরাবরের মতোই দেখি। হয়তোবা আপনাদের কারোর প্রত্যাশা বেশি থাকতে পারে, আপনাদের কারোর আকাঙ্ক্ষা বেশি থাকতে পারে, দেশের মানুষ হয়তোবা একটি বয়ানমুখী হতে পারে যে হয়তোবা এখানে এই বিষয়গুলো, অনৈতিকতা, অসততা, ব্যক্তিগত চরিত্রের স্খলন, এগুলা এখানে তারা নেই বললেই হয়তোবা কেউ মনে করতে পারেন। কিন্তু আমি কিন্তু কখনোই এটা ভাবিনি বা কখনোই এইভাবে চিন্তা করিনি। সুতরাং জামায়াত ইসলামের একজন সংসদ সদস্য যে তার ব্যাপারে যে অভিযোগ উঠেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের ভিডিও ছড়িয়েছে, তার প্রেক্ষিতে তারা একদিন সময় নিয়ে, তারা কিন্তু গতকালকেই বলেছে যে আমরা বিষয়টি দেখে ব্যবস্থা নেব। তারা একদিন সময় নিয়ে তাদের মতো করে ব্যবস্থা নিয়েছে। একটি রাজনৈতিক দল হিসেবে তারা যেটা করেছে, এটি আমার কাছে গ্রহণযোগ্যই মনে হয়। আমি আগেও বলেছি যে এটি জামায়াতের ক্ষেত্রেই ঘটেনি। এটি কিন্তু আপনি যদি দেখেন, সেই মুরাদ হাসান আওয়ামী লীগের প্রতিমন্ত্রী ছিলেন, তার ব্যাপারেও আমরা দেখেছি। আমরা নাম বললাম না, যেহেতু ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা আরেকটি বড় দলের একজন রাজনৈতিক নেতার কিন্তু ভিডিও, অডিও শুনেছি, সেগুলোও কিন্তু মার্কেটে চলে এসেছে। এখন হয়তো বা এআই জেনারেটেড, যখন আমরা এগুলো শুনেছি তখন সেগুলো এআই জেনারেটেড হওয়ার সম্ভাবনা খুব কম ছিল। আপনার কথার সাথে একেবারে আমিও একমত। আপনি আসলে জামায়াতকে রাজনৈতিক দল হিসেবেই দেখছেন এবং রাজনৈতিক দল হিসেবেই বিষয়টিকে বিবেচনা করছেন। আমি একটু জানতে চাই, মানে অন্যান্য রাজনৈতিক দলগুলো তো ইসলামের কথা বলে না, আমি বলছি যে ধর্মের কথা বলে না, কিন্তু জামায়াতে ইসলামী আসলে ধর্মের কথা বলে এবং ধর্ম দিয়েই তারা রাজনীতি করে। সে কারণেই আসলে প্রসঙ্গটি নিয়ে আসা। আমাদের আরেকজন অতিথি রয়েছেন, আমি একটু তার কাছে একটু আসতে চাই, তার কাছেও একই প্রসঙ্গে জানতে চাই। মঞ্জুরুল ইসলাম, এই বিষয়টিকে নিয়ে আসলে কি চিন্তা, মানে আপনার একটু মতামত জানতে চাই। সেই সাথে জানতে চাই যে তিনি সংসদ সদস্য থাকবেন কিনা। জামায়াত থেকে তো তাকে বহিষ্কার করা হয়েছে,
সেই বিষয়েও একটা আলোচনা চলছে। আপনার কাছে আসলে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমি হারুনের সাথে একমত যে একটা রাজনৈতিক দল হিসেবেই চিন্তা করতে হবে। হ্যাঁ, তারা ধর্মটাকে ব্যবহার করে, ধর্ম ব্যবহার করার কারণেই কিন্তু প্রশ্নটা বেশি আলোচিত হয়েছে। আপনি ধরেন একজন মসজিদের ইমাম, হুম। তিনি ইচ্ছা করলে রাস্তার পাশে বসে প্রস্রাব করতে পারেন, করেন না সাধারণত। করলে মানুষ কিন্তু মন্দ বলে যে ইমাম সাহেব রাস্তার পাশে বসে প্রস্রাব করছে, কিন্তু একটা সাধারণ মানুষ যেখানে সেখানে বসে প্রস্রাব করতে পারে, এর দিকে কিন্তু মানুষ তাকাচ্ছে। তো এখন ধর্ম নিয়ে যারা রাজনীতি করে এবং ধর্মীয় রাজনৈতিক দল, তাদের যখন এরকম নৈতিক স্খলন হয়, এটা দৃষ্টিকটু এবং এটা নিয়ে আলোচনা হবে। আর তারপরে আরেকটা বিষয় হলো জনপ্রতিনিধি। একজন জনপ্রতিনিধি, সেটা ধর্মের লেবাস নিয়েই হোক অথবা অধর্ম, যিনি ধর্ম বিশ্বাস করেন না এমন মানুষও হোক, যদি তিনি জনপ্রতিনিধি হন, তার কিন্তু দায়বদ্ধতা সাধারণ মানুষের চেয়ে একটু বেশি। সেই জায়গাটায় নৈতিক স্খলনের যে শব্দটা উচ্চারিত হয়েছে ব্যক্তিগত প্রাইভেট ভিডিও নিয়ে, নৈতিক স্খলন, একজন মানুষের, একজন জনপ্রতিনিধির যখন নৈতিক স্খলন হয়, সেটা সমাজের জন্য খারাপ মেসেজ, রাষ্ট্রের জন্য খারাপ মেসেজ, সাধারণ মানুষের জন্য খারাপ মেসেজ। সেই খারাপ মেসেজটা বুঝতে পেরে জামাত ইসলামী দল থেকে বহিষ্কার করেছেন। তারা তাদের বট বাহিনী প্রথম শুরু করেছিল যে এআই জেনারেটেড, কিন্তু পরে যখন দেখা গেল যে এআই জেনারেটেড এটা না, তখন তারা দলের পক্ষ থেকে, হারুন যেটা বলেছেন, একদিন সময় নিয়ে তারা তাকে বহিষ্কার করছেন। এইটা জামাতের একদিন সময় নেওয়া এজন্যই উচিত ছিল যে যাচাই বাছাই করা দরকার, যাচাই বাছাই করে তারপর তারা সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখার ব্যাপার হলো যে তার মেম্বারশিপটা থাকবে কিনা। আমরা সংবিধানের 66 ধারায় এবং আরপিইউতে আলোচনা করলে এবং সংবিধানের 70 অনুচ্ছেদ যদি আমরা আলোচনা করি, তখন দেখব 66তে বলা আছে যে কোনো জনপ্রতিনিধি যদি ফৌজদারি মানে আইনে অপরাধী হয়, তিনি যদি 2 বছরের কারাদণ্ড ভোগ করেন, সাজা ভোগ করেন, তখন তার মানে সংসদ সদস্য পদ যেতে পারে, যাবে। আবার একইভাবে 70 অনুচ্ছেদে বলা আছে যে যদি ফ্লোর ক্লোজ করে অথবা দলের বিরুদ্ধে ভোট দেয় অথবা দল থেকে পদত্যাগ করে, তখন তার সংসদ সদস্য পদ থাকে না। আমরা যদি অতীতের ইতিহাস দেখি, 4 দলীয় জোট সরকারের সময় আবু হানা সাহেবের মেম্বারশিপ নিয়ে কিন্তু এরকম একটা হয়েছে, তখন কিন্তু মেম্বারশিপ যায় নাই। ঠিক লতিফ সিদ্দিকীর বেলায় যেটা হয়েছে, লতিফ সিদ্দিকীর বেলায়ও কিন্তু এই বিষয়টা আলোচনা হয়েছিল, কিন্তু লতিফ সিদ্দিকী যে কাজটা করেছেন, তিনি নৈতিকভাবে নিজে থেকে পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে তারপরে তিনি স্পিকারের কাছে তার পদত্যাগপত্র দিয়েছিলেন। জি। এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ, তার কিন্তু মেম্বারশিপ যায় নাই। এই জায়গাটায় এখন যে বিষয়টা দাঁড়াবে যে বলটা ইলেকশন কমিশন কিন্তু দিয়ে দিবে, সরি, বলটা কিন্তু পার্লামেন্ট দিয়ে দিবে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন এটা যাচাই বাছাই করবে। এখন যে কিশোরীটার সাথে তাকে পাওয়া গেছে, ইতিমধ্যেই কিন্তু সেই কিশোরীর ফ্যামিলি এবং এই নজরুল ইসলামের তার মানে ফার্স্ট ওয়াইফ, তারা কিন্তু বলতে শুরু করেছে যে এই মেয়েটি হলো তার দ্বিতীয় স্ত্রী। এখন যখন ইলেকশন কমিশন এই মেয়েটির জবানবন্দি নেবেন, মেয়েটি যদি স্বীকার করে যে আমি তার দ্বিতীয় স্ত্রী, তখন কিন্তু ইলেকশন কমিশনের রায় নজরুল ইসলামের পক্ষে যাবে। জি, এসব নিয়ে আসলে আলোচনা সমালোচনা চলছেই, বিষয়টি আরো গড়াবে। আমি একটু, আপনি যেটি বলছিলেন যে জামায়াতের কর্মী সমর্থকরা প্রথমে এআই বলে এটাকে চালিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে জামায়াতের কর্মী সমর্থকরা যদি এটা বিএনপির ক্ষেত্রে ঘটতো, তাহলে তারা সোশ্যাল মিডিয়া কিংবা সামনাসামনি সৎলোকের শাসন চাই তারা বলেন এবং বিএনপিকে অনেকভাবে হাইলাইট করতো, ফোকাস করতো, কিন্তু তাদের ক্ষেত্রে এলে তারা চেপে যাবার চেষ্টা করে কেন? তারা চেপে যাওয়ার চেষ্টা করে কারণ চেপে যাওয়াটাই তাদের স্বভাব। 71-এ তারা যে অপকর্ম করেছে, তারা কিন্তু এখনো সেটা চেপেই যাচ্ছে। তারা কিন্তু মুখ ফুটে বলে না যে আমরা অপরাধ করেছি। এবং যতবারই হোক বিএনপির সাথে যখন জোট করলো, পরবর্তীতে আওয়ামী লীগের সাথে যখন নির্বাচনী
জোট করলো, নির্বাচনী এটা তারা জোট বলে না, কিন্তু নির্বাচনী কৌশল যখন তারা করলো, এক প্ল্যাটফর্মে নির্বাচন করলো, তখনই কিন্তু তারা কখনোই বলে না যে আমরা ৭১-এ অপরাধ করেছি। তারা এই যে দেখেন, এইবারের ইলেকশনের আগে 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে জামায়াতের বর্তমান আমির তিনি ৪৭ থেকে শুরু করে এখন পর্যন্ত যদি কোনো অপরাধ করে থাকে ৪৭ থেকে আসে, বুঝতে ৭১ পেরেছি। নিয়ে তারা আসলে ৭১ তাদের নিয়ে ইস্যুটা তারা- তো ৪৭ না, ৭১, শুধুমাত্র ৭১ ইস্যুতে স্পষ্ট করলেই কিন্তু হয়ে যায়। ৪৭ কি হয়েছে সেটা আমরা প্রশ্ন করি না, হুম, আমরা রাইট, প্রশ্ন করি আপনারা বলেন ৭১ কি করেছেন। রাইট। এই জায়গাটা তারা চেপে যায়। জামায়াতের এবং শিবিরের যে সমস্ত নেতারা এখন বড় হয়েছে তারা কিন্তু আলোচনা শুরু করে ৪৭ দিয়া। জি, যখন আপনি ৭১ নিয়ে প্রশ্ন করবেন তখন বলবে তো ওই সময় তো আমি ছোট ছিলাম, আমি তো জানি না। জি। তো তুমি ছোট ছিলা তখন তুমি জানো না, কিন্তু ৪৭-এ কি তোমার জন্ম হয়েছিল ওইটা নিয়ে তো তুমি কথা বলো। জি, তো তারা নিশ্চয়ই। আমি একটু প্রসঙ্গ ধরে একটু হারুনুর রশিদের কাছেও আসতে চাই। হারুনুর রশিদ, আপনার কাছেও একটু জানতে চাই যে এখন তার সংসদ সদস্য পদের বিষয়টি আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মঞ্জুরুল ইসলাম আসলে বললেন, অতীতের উদাহরণ দিয়েও আসলে বিভিন্ন জি, প্রসঙ্গ মঞ্জুরুল ইসলাম ভাই টেনে নিয়ে এসেছেন। প্রায় হ্যাঁ, পুরাটাই বলে ফেলেছেন। এখানে একটি বিষয় থাকে, নৈতিক স্খলন জড়িত, যে কারণে ওনাকে দল থেকে বহিষ্কার করেছে। কিন্তু আমাদের সংবিধান বলে তাকে নৈতিক স্খলন জনিত কারণে যদি সংসদ সদস্য পদ বাতিল করতে হয়, সেটি আদালতে সেটা আদালত। প্রমাণ, যেটা মঞ্জু ভাই অন্য ফরম্যাটের মধ্যে, এটা একদম স্পষ্ট করে আছে। ৬৬, ৬৭, ৭০ সবগুলো ধারা আমরা সংবিধানে যদি মিলিয়ে পড়ি, হুম, হুম, হুম। তাহলে কিন্তু সরাসরি তার সদস্যপদ বাতিলের কোনো সুযোগ নাই। মঞ্জু ভাই এখানে উদাহরণও দিয়েছেন, আপনি মুরাদ হাসান, আমি গোলাম মাওলা রনির কথা নিশ্চয়ই মঞ্জু ভাই আপনার মনে আছে। তাকেও তিনিও কিন্তু তাকে দল থেকে বাতিল করা হয়েছিল। অর্থাৎ দল থেকে পদত্যাগ করলে কি হবে বলা আছে, ফ্লোর ক্রস করলে কি কি করা হবে সেটাও বলা আছে। কিন্তু যদি দল থেকে বহিষ্কার করা হয় তাতে কি হবে এটা আমাদের কাছে স্পষ্ট না, মানে আইন বা সংবিধানে স্পষ্ট না। তবে ওই যে নৈতিক স্খলন বা সাজাপ্রাপ্ত, সেগুলো তো আদালতের বিষয়। আদালত থেকে কিন্তু নৈতিক স্খলনের প্রমাণটা নিয়ে আসতে হবে। এখন জামায়াত ইসলামী তার নিজস্ব তদন্তে, বিভাগীয় তদন্তে সেই নৈতিক স্খলনের কথা বলেছে। এখন নির্বাচন কমিশন সেটি গ্রহণ করে সেটা পারবে কিনা, কারণ সিদ্ধান্তটা দেবে তো নির্বাচন কমিশন। স্পিকার হয়তো ফরওয়ার্ড করবে সেখানে, অথবা তারাই সরাসরি জানাবে। আজকে জামায়াত নেতার সাথে আমাদের কথা হয়েছে। তো এখন বিষয়টা হলো সেটি নির্বাচন কমিশনের এখতিয়ারে পড়বে কিনা, যে জামায়াত ইসলামী যদি তাকে বলে, আমি কিন্তু একদমই একাডেমিক আলোচনায় যাচ্ছি, জামায়াত ইসলামী যদি বলে এটা নৈতিক স্খলন, তো সেটি আমাদের আইন সংবিধান বলছে সেটি আদালতে প্রমাণ হতে হবে। এখন ইলেকশন কমিশন কিভাবে এটা দেখবে, এই গেল আপনার আইনের বিষয়। কিন্তু নৈতিকতার বিষয় যদি আমরা দেখি, আপনি সব বিষয়গুলো গত ২-৩ দিন ধরে যদি বিবেচনা করেন, প্রথম ভিডিও ভাইরাল হলো, তারপরে সেটাকে এআই এর কথা বললো, পরে দেখলো না ঘটনা এআই না, ঘটনা যে দেখেছি, যা শুনেছি তা আসলেই বাস্তব ঘটেছে, কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে, মগবাজারে কোন হোটেলে, সবই প্রকাশ হলো। তারপরে আমরা বেরিয়ে আসলো যে তার দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রী ধরেন, অথবা দ্বিতীয় স্ত্রীর আপনার বাবা, সবাই মিলে একযোগে কথাবার্তা বলা শুরু করলো সামাজিক মাধ্যমে। এমপি সাহেবও আবার বিবৃতি দিলেন তার সোশ্যাল নেটওয়ার্কে। এরপরে বেরিয়ে আসলো একটি কাবিননামা। এইটি হলো আসল জিনিস, যে কাবিননামাটা দেখা গেল ওই যে ভিডিওটা, কাবিননামাটা আবার তার পরে। আপনি যে ঘটনা ঘটেছে, আমি 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 ওই নারী অভিযোগ করেনি, সেই ক্ষেত্রে যদি আপনি ধরেন, তাহলে এটা ফৌজদারি অপরাধ হবে কি হবে না সেটা পরের ব্যাপার। বয়স বিবেচনা যদি করেন, 18 নিচে হয়, 18 নিচে সম্মতি দিলেও কিন্তু এটি আপনার অপরাধ। এটা আরেকটা আলোচনা, একাডেমিক আলোচনা আমি যাব। যদি কোনো নারীর বয়স 18 নিচে হয়, কেউ যদি তার সম্মতিও দেয়, সেই সম্মতি আসলে গ্রহণযোগ্য হবে না, তাহলে সেটা কিন্তু রেপের পর্যায়ে পড়ে যাবে। জি, মানে এই বিতর্কগুলো চলছেই। আমি একটু সংক্ষেপে একটু আপনার কাছে নৈতিক জানতে চাই। জায়গাটা কোথায়, আমি বললাম নৈতিকতার জায়গাটা হ্যাঁ, কোথায়, সেটি হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন নৈতিকতার জায়গায় তো জামায়াত ইসলামী তার কাজ করেছে, এখন নৈতিকতার জায়গায় এই এমপি সাহেব কি করবেন সেটি তো দেখার বিষয়। এখন ধরেন নৈতিকতার জায়গা আছে, এই নৈতিকতার জায়গা স্থাপন করার জন্য অভ্যন্তরীণ চাপ আছে। জামায়াত যা করার করেছে অভ্যন্তরীণ ভাবে চাপ দিতেও পারে, আবার জামায়াত উনি যদি সংসদ সদস্য বহাল থাকে, তো উনি জামায়াত এমপিদের মুখ দেখাবেন কিভাবে, এলাকায় কিভাবে মুখ দেখ, অনেকগুলো বিষয় আছে এখন। হ্যাঁ, এলাকায় এটা নিয়ে আন্দোলনও চলছে, এসব নিয়ে আসলে ওনার সব বিরুদ্ধে। মিলিয়ে আসলে নৈতিকতার বিষয়টা হচ্ছে কি, এটি যত না আইন আদালত, তার চেয়ে বড় বেশি ব্যক্তি যদি নিজেকে প্রশ্ন করে তাহলেই সেটা বুঝতে পারবে। তো জি, উনি তো দেশের মানুষকেও যদি এখন আয়না মনে করেন,
তাহলেও তিনি বুঝতে পারবেন। এখন বাকিটা ধরেন আইন কোন পথে যায় এবং কতটা ব্যাখ্যা দেবে, এখানে আইনবিদ, সংবিধানবিদ, জি সংবিধান বিশেষজ্ঞ, সংসদ বিশেষজ্ঞ অনেক লোক আছেন। তো আমার মনে হয় যে ইমিডিয়েটলি 2-1 দিনে যে আপনি ফল দেখতে পাবেন তা আমার মনে হচ্ছে না। কিন্তু জি, আপনি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বিবেকটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের একটি বিরতিতে যেতে হবে, বিরতির পর ফিরে এসে আরো দু একটি বিষয় রয়েছে, সেসব বিষয় নিয়ে কথা বলতে চাই। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। সঙ্গে আছেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম এবং সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ। স্বাগত জানাচ্ছি। বিরতির পর আবারও আপনাদের দুজনকেই শুরু করতে চাই মঞ্জুরুল ইসলাম, আপনাকে দিয়ে। অক্টোবরে প্রথম দফায় স্থানীয় ভোটের প্রস্তুতি, ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয় জানতে চায় হাইকোর্ট। একটু জানতে চাই, মানে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আসলে আপনার পর্যবেক্ষণ আসলে কি বলছে? স্থানীয় সরকার নির্বাচনের আগে নানা রকম আইনের কিন্তু পরিবর্তন হচ্ছে। ইলেকশন কমিশনে অনেকগুলো আইনের পরিবর্তনের মানে প্রস্তাব গেছে, রাজনৈতিক দলগুলা থেকেও গেছে। হুম। এই এই বিষয়ে এখন সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে কিন্তু একটা আহ মানে একটা স্ট্যান্ডার্ড আইন বা একটা নীতি নিয়ম ইলেকশন কমিশন করার চেষ্টা করবে। তবে স্থানীয় সরকার নির্বাচনটা এইবার অন্য অনেক সময়ের চেয়ে একটু কঠিন হবে, একটু জটিল হবে। কারণ হলো, আমাদের রাজনীতিতে গত স্থানীয় সরকার নির্বাচনটা যেটা হয়ে গেছে, সেটা বাংলাদেশের প্রথম রাজনৈতিক ব্যানারে নির্বাচন হয়েছে। এর আগে কখনো হয়নি। একটা নির্বাচন রাজনৈতিক ব্যানারে হয়েছে, দলের প্রার্থী, দলের মার্কা। ওইখান থেকে সরে এসে কিন্তু এইখানে আবার ব্যক্তি হিসাবে আসছে। ব্যক্তি হিসাবে থাকলেও দল কিন্তু সমর্থন দিবে। যেমন স্থানীয় সরকার নির্বাচনের টোটাল মেকানিজমটা করে কিন্তু স্থানীয় এমপিরা, স্থানীয় রাজনৈতিক নেতারা। তো স্থানীয় এমপি যেই পৌরসভা, যে ইউনিয়ন পরিষদে যেখানে যাকে নমিনেশনের সাপোর্ট দিবে, যাকে নমিনেশন দিবে, এমপি যাকে সমর্থন দিবে, সেই কিন্তু প্রার্থী হবে। এইবারের আরেকটা বিষয় হলো যে বিএনপি 2/3 মেজরিটি নিয়ে এখন দেশ শাসন করছে ক্ষমতায়, কিন্তু বিএনপির প্রার্থী প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক, 10 জন 12 জন, কোনো কোনো না জায়গায় 20-25 জন। কিন্তু এদিকে তার প্রতিপক্ষ বিরোধী দল যে জামাত, তারা কিন্তু একজন প্রার্থীকে নিয়ে অলরেডি মাঠে নেমে গেছে। এনসিপির সাথে তাদের একটা এলাই আছে, তারা যেহেতু জোটে আছে, 11 দলীয় জোটে আছে, তাদের মধ্যেও কিন্তু এই আসন ভাগাভাগি হবে যে এনসিপি এই 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 উপজেলা বা এই পৌরসভায় বা এই ইউনিয়ন পরিষদে করলে আমরা করবো না, এরকম কিন্তু হবে। কিন্তু এই যে বিএনপির যে 10-20-25 জন, তাদেরকে কিন্তু আমরা থামাতে পারবেন। একজনকে এমপি সাহেব মনোনয়ন দিলেন অথবা সাপোর্ট দিলেন, বাকি 5 জন কিন্তু এমপি সাহেবের সমর্থন ছাড়াই দাঁড়িয়ে যাবে। তো এই জায়গাটায় বিএনপির স্থানীয় পর্যায়ে, তৃণমূল পর্যায়ে নিয়ন্ত্রণ যদি না করতে পারে, তবে মানে এটা খারাপ রেজাল্ট হতে পারে। খারাপ রেজাল্ট যদি হয়, জামাত যদি স্থানীয় সরকার নির্বাচনে ভালো করে, তবে সেই তৃণমূল পর্যায়ে তাদের ভিত্তিটা যদি মানে শক্তিশালী হয়ে যায়, তখন তারা অতীতের অনেক সময়ের চেয়ে অনেক বেশি শক্তি সঞ্চয় করবে। জি কারণ এমনি কিন্তু তারা চিন্তা করতেছে, তারা বলতেছে, প্রকাশ্যেই বলছে, সরকারকে খুব বেশি দিন সময় দেওয়া যাবে না। তো সরকারকে খুব বেশি দিন সময় দেওয়া যাবে না, কোনো কিছু নাই, মাত্র কয়টা আসন নিয়ে বিরোধী দলে আসছেন, আবার বলতেছেন তা আপনারা কি বিজয়ী হয়েছিলেন, মানে ষড়যন্ত্র করে আপনাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এই যে এত কনফিডেন্ট, এই কনফিডেন্টের পিছনে উদ্দেশ্যটা কি, কারণটা কি, সেইটা এই মুহূর্তে সরকার দলকে চিন্তা করতে হবে। সরকার দল যদি তৃণমূল নিয়ন্ত্রণ করতে না পারে, সেটা যদি একদম মানে ছেড়ে দেওয়া হয়, মানে এটা হলো পালের বোদা সব যদি ছেড়ে দেয়, তখন ভরাডুবি হবে সারা দেশে। কারণ নিজেদের মধ্যে নিজেদের ভোট কাটাকাটি হবে, আর মাঝখান থেকে একজন বেরিয়ে যাবে। সেই জায়গাটা অসম্ভব রকম ঝুঁকিতে কিন্তু এখন সরকারি দল। জানি না কি হবে। তবে আইন কারণ যাই হোক, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে অন্য অনেক সময়ের তুলনায় শিক্ষাগত যোগ্যতা, পার্সোনাল ইমেজ, অনেক কিছু কিন্তু এইবার পরিবর্তন হবে। জি, আপনি আগে একদম মাঠ পর্যায়ের যে বাস্তবতা সেই প্রসঙ্গে আসলে কথা বলেছেন। হারুনুর রশিদ, একটু আপনার কাছে আসতে চাই। মানে আগে কিন্তু দেখা গেছে যে মানে স্বশিক্ষিত মানুষও কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পেরেছে। জি শিক্ষাগত যোগ্যতার কোনো বার ছিল না। এইবার সেই বারটা
আসছে মনে জি হচ্ছে। জি হারুনুর রশিদের কাছে একটু আসতে চাই। শিক্ষাগত যোগ্যতার বিষয়টা তো আপনার কাছে জানবোই, সেই সাথে একটু অনেকেই আওয়ামী লীগের প্রসঙ্গ এখানে নিয়ে আসে, যেহেতু এটা দলীয় নির্বাচন না, স্থানীয় সরকার নির্বাচন। সেই ক্ষেত্রে যদি আওয়ামী লীগের কোনো সমর্থক যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত না কিংবা যারা কর্মী, তারা যদি নির্বাচনে দাঁড়াতে চায়, সেই প্রসঙ্গে আসলে বিএনপি যদিও এর আগে কথা বলেছে এই প্রসঙ্গে, একটু আপনার কাছে মতামত জানতে চাই। তাহলে কি সমীকরণ ভিন্ন রকম হতে পারে? ধন্যবাদ। আমি এটা শুরু করার আগে একটা লাইন বলে নিতে হুম। চাই। এই যে আমাদের জামায়াতের যে এমপি, যাকে জামায়াত ইসলাম বহিষ্কার করেছে, গাজী নজরুল ইসলাম। এই সমালোচনার সময় আমরা যেন মনে রাখি, আমরা তো আর পাবলিক ফিগার না, আমরা জনপ্রতিনিধিও না। কিন্তু প্রত্যেক ব্যক্তিরই ওই আয়নাটায় নিজেকে বসিয়ে রাখা উচিত। আমাদের জীবনে যেন এরকম না ঘটে। এবং সুতরাং কথা বলার ক্ষেত্রে আমি যখন বলি, তখনও নিজে মনে করি আমি যেন ওটা না ঘটাই। এটা সবার জন্য প্রযোজ্য। সেটা বলে আমি শুরু করছি। আমি আসলে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে একটা লাইনই বলবো। যে স্থানীয় সরকার পর্যায়ে শিক্ষাগত যোগ্যতার প্রশ্নটি কোন পর্যায়ে আসবে আমি ঠিক জানি না। স্থানীয় সরকারের ক্ষেত্রে জনপ্রতিনিধির শিক্ষাগত যোগ্যতা যদি আসে, তাহলে মন্ত্রী মানে আরো যত নির্বাচন আছে সেক্ষেত্রেও এমপি, তাদেরও শিক্ষাগত যোগ্যতা আগে নির্ধারণ করা উচিত। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে টপ টু বটম আপনি স্থানীয় পর্যায়ে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করবেন, স্থানীয় সরকারে অন্য জায়গায় করবেন না, সেটা কিছু হয় না। আমার এক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে। অর্থাৎ যেখানে জনগণ সরাসরি ভোট দেয়, আর যেখানে যার ভোটিং রাইট তৈরি হবে, তাকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিতে হবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে যেকোনো নিরক্ষর ব্যক্তির যদি ভোটিং রাইট হয়, তাহলে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার থেকে বঞ্চিত করা যায় কি যায় না, সেই প্রশ্নটি আমি রেখে গেলাম। আর যদি আপনি শিক্ষাগত যোগ্যতা আপনি নির্ধারণ করতে চান, তাহলে দেশের প্রথম রাষ্ট্রপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করতে হবে, তারপরে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করতে হবে, তারপরে মন্ত্রী, এমপি, এরপরে আসবেন। নিচ থেকে কেন শুরু করেন, উপর থেকে শুরু করেন। বেশ গুরুত্বপূর্ণ বিষয়, জি নিশ্চয়ই। জি জি এরপরে আমি আসি। হ্যাঁ, এরপরে আমি আসি আপনার ইসের জায়গায়, যে রাজনৈতিক দলগুলোর প্রসঙ্গে। আওয়ামী লীগ, মানে সামনে যত নির্বাচন আসবে, হুম সেখানে এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, হুম তাদের প্রাসঙ্গিকতা সবসময় থাকবে। কারণ হচ্ছে এটি অনেক বড় দল, তো বড় দল হওয়ার কারণে আপনি যদি মনেই করেন, ধরে নেই, প্রপোজিশন করি, বা আমি একটা হাইপোথেটিক্যালি চিন্তা করি যে আওয়ামী লীগ এদেশে আর কখনোই রাজনীতি করতে পারবে না, আদালতের মাধ্যমে নিষিদ্ধ হয়ে যাবে এবং ধীরে ধীরে আর আওয়ামী লীগ ভেনিশ হয়ে যাবে। এটি একটি ধারণা, কিন্তু এই কনসেপ্টটি বাস্তবায়ন বা বাস্তবে এটি ঘটবে কিনা এটি সময় বলে দেবে। তাহলে তারা যদি নির্বাচনে ধরেন দলীয়ভাবে যদি হয়, সেখানে অংশ নিতে পারছে না, কিন্তু নির্দলীয় যদি হয়, সেখানে তাদেরকে কিভাবে আটকাবেন? তাদের বিরুদ্ধে যদি কোনো মামলা না থাকে, তাদের বিরুদ্ধে যদি, যাদের বিরুদ্ধে কোনো মামলা থাকবে না, কোনো হুম হুম। ফৌজদারি কোনো থাকবে না, তাকে তো আপনি নির্বাচনে কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারবেন না। সেই সুযোগটি কিন্তু অবধারিত তাদের জন্য হবে, যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। আর মামলা থাকলেই কিন্তু আপনি নির্বাচনে দাঁড়াতে বাধাগ্রস্ত করতে পারবেন না। সেখানেও মঞ্জু ভাই খুব ভালো বলতে পারবেন। একটা সিস্টেম আছে, মিনিমাম তার এই মামলার শাস্তি হতে হবে, অথবা কিছু একটা হতে হবে। এখন মামলা হলেই যদি তাকে নির্বাচনে না দাঁড়াতে দেওয়ার বিধান হয়, তাহলে কিন্তু আপনি ধরেন নির্বাচনে দাঁড়াতে চান, আপনি আমার প্রতিদ্বন্দ্বী, আমি একটা মামলা ঠুকে দিলাম। আসলে সেটা হয় না। সেই ক্ষেত্রে একটি যদি নির্দলীয় নির্বাচন হয়, স্থানীয় পর্যায়ের নির্বাচন, যেটা গতবারে কিন্তু দলীয় প্রতীকী হয়েছে, তাহলে ওই একটি বিষয়, সেটা যারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যারা কার্যক্রম নিষিদ্ধ, এটা বলতে হয় তাই বলছি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যারা রয়েছেন, যাদের বিরুদ্ধে মামলা নেই, অর্থাৎ মামলায় যারা দণ্ড পাননি, তারা কিন্তু নির্বাচন করতে পারবেন। এখন স্থানীয় পর্যায়ে সামাজিক প্রতিরোধ বলতে একটা বিষয় আছে। আমি আপনার আমার এলাকার নাম বলছি না, আমি কয়েকজনের সঙ্গে যারা ঢাকায় আসেন, যারা বিএনপি করেন বা বিভিন্ন ধরনের, তাদের সাথে সাংবাদিকতার কারণেই পরিচয় আছে। মঞ্জু ভাইয়ের এলাকার লোকের সাথে নিশ্চয়ই পরিচয় আছে। তো তাদেরকে জিজ্ঞেস করলাম যে এলাকায় কি অবস্থা। তারা বললো এলাকায় এখন আর এই ঝামেলাগুলো নাই। এলাকায় হচ্ছে জামায়াত ইসলামী আছে, বিএনপি তো ক্ষমতায় আছে, আওয়ামী লীগের যারা আছেন, তারাও কিন্তু এখন মানে ধরেন পলিটিক্যাল অ্যাক্টিভিটি চালান না, তাই বলে যে এলাকায় তারা সবাই যে এখন আর নাই তা কিন্তু না। এবং আমার কাছে আরো খবর আছে, আমি আপনাকে বলি। জি, তার মানে হচ্ছে মাঠ পর্যায়ের যে মাঝসারির বাস্তবতা, লোকজন সেই কিন্তু প্রসঙ্গে চলে আসলে আসছে আপনি দেশে। বলছিলেন, এবং সেই সাথে বেশ কিছু মধ্যসারির বিষয় লোকজন কিন্তু নিয়েও দেশে চলে এসেছিলেন আসছে, শিক্ষাগত যোগ্যতার বিষয় নিয়ে। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে যুক্ত হবার জন্য, মঞ্জুরুল ইসলাম এবং হারুনুর রশিদ। এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।